হৃদমায়ার প্রেমগাথা সিজন 2 আজকে থাকছে উপন্যাসটির 13তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। জেফার বাবা আলমগীরের জন্মস্থান চট্টগ্রামে। চাকরি সূত্রে তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। আলমগীর সুফিয়া খানের কলিগ, সেই সাথে ওনার বড় মেয়ে জেফা হৃদয়নের সঙ্গে প্রাইমারিতে একই স্কুলে পড়ত। জেফার বিয়ে হয়েছে, স্বামী আর একটা সন্তান আছে। আলমগীর পুরো পরিবারকে সুফিয়া খান বিশেষ কারণে দাওয়াত করেছেন। কারণ হলো আলমগীরের ছোট মেয়ে শুভার জন্য। আলমগীরের দুটো মেয়ে, ছেলে নেই। জেফা শুভা থেকে 11 বছরের বড়। জেফার জন্মের পর আলমগীরের স্ত্রীর কোনো সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসা, অনেক দোয়ার পর সুন্দরী দেখতে শুভার জন্ম হয়। তারপর আর সন্তান হয়নি আলমগীরের। আলমগীরের সপরিবারের দাওয়াত দেয় সুফিয়া খান, কিন্তু আলমগীর আর তার স্ত্রী জানান ওরা বিয়ের দিন আসবে। কিন্তু সুফিয়া খানের কথার মান রাখতে শুভাকে দিয়ে বড় মেয়ে জেফাকে পাঠান তিনি খান বাড়িতে। জেফার স্বভাব একটু চঞ্চল, কিন্তু শুভা শান্তশিষ্ট ভদ্র মেয়ে। যে যেটা বলে সেটাই মেনে চলে, বড়দের খুব সম্মান করে। শুভার বয়স 18 পেরোতে চলল। সে এবছর অনার্স প্রথম বর্ষের ছাত্রী, পড়াশোনায় ভালো স্টুডেন্ট। সুফিয়া খান শুভাকে ছোট থেকেই চেনে। দেখেছেন বেশ কয়েকবার আলমগীরের সঙ্গে সুফিয়া খানের অফিসে আসতে। আলমগীর মধ্যবিত্ত পরিবারের মানুষ। সুফিয়া ছেলের জন্য বিয়ের প্রস্তাব ছিল স্বপ্নের মতো। রাদীপের জন্য সুফিয়া খান শুভাকে ঠিক করেছেন, এতে কারো আপত্তি নেই। শুভা রাদীপ দুজনকে চেনা জানার জন্য সুফিয়া খান আলমগীরকে বলে 3-4 দিন আগেই শুভাকে খান বাড়িতে নিয়ে এসেছেন। মঙ্গলবার দিনটা গিয়ে আজ বুধবার পড়ল। রাত তখন 1:23। হৃদমায়া কাল বাংলাদেশ ফিরবে, এখন ফ্লাইটে আছে। খবরটা রাদীপ নিজেই জেনেছে আসিফ থেকে। আসিফ ঢাকায়, তার মানে হৃদ ঢাকায় নামবে। হয়তো কাল সময় নিয়ে চট্টগ্রামে ফিরবে। রাদীপ ক্লান্তিতে বাসায় ফিরে কলিং বেল চাপল। নিহাল খান 9টার দিকে বাসায় ফিরে এসেছিলেন। রাদীপের একটু লেট হয়েছে, কারণ সে একটা কাজে আটকে ছিল। নিহাল খান রাদীপকে বলেছিল জেলা মন্ত্রীর বাসায় দাওয়াত পৌঁছে দিতে, তাই রাদীপের দেরি করে ফেরা। বিয়ের আয়োজনে বাকি 2-3 দিন রাদীপ বাসায় থাকবে, কোথাও যাবে না। আসসালামু আলাইকুম। রিনঝিনে গলার স্বরে সালাম পেয়ে রাদীপ ধ্যান ভেঙে উপরে তাকাতেই মিষ্টি একটা মুখ চোখে পড়ল। রাদীপ কপাল কুঁচকে মেয়েটির সালামের উত্তর মনে মনে দিয়ে প্রকাশ্যে বলল, সরি, বাট আপনাকে চিনলাম না। কে আপনি? শুভা মাথার কাপড়টা টেনে পাশে সরে রাদীপকে ঘরে ঢোকার জায়গা দিয়ে কিছু বলবে, তার আগে পেছন থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর স্বর। তিনি বললেন, তোমার আলমগীর চাচার ছোট মেয়ে শুভাও। আলমগীর লোকটাকে রাদীপ চিনে, বেশ কয়েকবার সুফিয়া খানের অফিসে দেখেছিল। জেফাকেও চিনে, ছোটবেলায় হৃদের সঙ্গে একই স্কুলে পড়তো, কিন্তু কখনো শুভাকে দেখেনি। তাই রাদীপ বেশ একটা মনোযোগ দিল না। মায়ের কথার উত্তরে কিছু না বলে শুভাকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করলো। শুভা দরজা লাগালো। সুফিয়া খান রাদীপকে বললেন, ফ্রেশ হয়ে নিচে আসো, খাবে? জি আচ্ছা। রাদীপ চলে গেল। সুফিয়া খান শুভাকে বললেন, তুমি গিয়ে ডাইনিং এ বসো, আমার তোমার সাথে কথা আছে। জি আচ্ছা। দুজনে একই উত্তর দিল। সুফিয়া খান কি বলবে শুভা জানে না, তবে সে কথা মতো গিয়ে বসলো। রাদীপ খাচ্ছে, শুভা বসে আছে। সে আরো আগেই খেয়ে নিয়েছিল। সুফিয়া খান মালাকে বলে পাকা আম কেটে দিলেন। শুভা ধীরে সুস্থে সেগুলোই খাচ্ছে। রাদীপ শুভা থেকে 2 চেয়ার পরে বসেছে। সুফিয়া খান শুভার মুখোমুখি আর রাদীপের পাশের চেয়ারে বসে বলল, আমি তোমাদের দুজনের বিয়ের ডিসিশন নিয়েছি। এতে পরিবারের কারো কোনো অমত নেই। আশা করছি তোমাদের দুজনেরও অমত হবে না। আমি যতটুকু জানি এই বিয়েতে শুভারও অমত নেই। আমি আশা করব তুমিও মায়ের কথা রাখবে রাদীপ। দুজনের খাওয়া বন্ধ হয়ে গেল। লজ্জায় শুভার নত মস্তিষ্ক আরো নত হয়ে গেল। হাতের চামচ ফলের প্লেটের উপর রেখে হাত গুটিয়ে নিল শুভা। রাদীপ কয়েক সেকেন্ড খাওয়া থামিয়ে প্লেট খেতে শুরু করলো। খাওয়া শুরু করার পূর্বে চোখের পলকে একবার শুভাকেও দেখে নিল। মেয়েটা লজ্জায় হাঁসফাঁস করছে। রাদীপ ছোট উত্তরে সম্মতি দিয়ে বলল, তোমার ডিসিশনে আমার কোনো আপত্তি নেই। সুফিয়া খান ভেবেছিল রাদীপ রাজি হবে না, অস্বীকার করবে, কিন্তু তার কিছুই হলো না। রাদীপ রাজি হতে সুফিয়া খান উঠে দাঁড়ালেন। অস্বস্তিকর পরিস্থিতিতে দুজনকে একা থাকতে দিয়ে তিনি বললেন,
দুজনে কথা বলো, পরিচিত হও, তাড়াহুড়ো নেই, সময় নাও। আমি তোমাদের উপর আমার ডিসিশন চাপিয়ে দিচ্ছি না। দুজনে কথা বলে আমাকে নিজেদের মতামত জানাও। সুফিয়া খান চলে যেতে অস্বস্তিকর পরিবেশটা আরো অস্বস্তিকর হয়ে উঠল। শুভার নত মস্তিষ্ক আরো নত হয়ে গেল। অতিরিক্ত অস্বস্তিতে হাসফাস করতে লাগলো। বিষয়টা রাদীপ না তাকিয়ে বুঝতে পারছে। রাদীপ স্বল্প কথায় ক্ষীণ স্বরে বলল, আপনি ঘরে যান, গিয়ে ঘুমান। এই কথাটার অপেক্ষাতেই ছিল হয়তো শুভা। রাদীপের বলার সঙ্গে সঙ্গে ছট করে উঠে দাঁড়ালো। চেয়ারটা হালকা শব্দ হলো ওঠায়। রাদীপের কথার উত্তর না দিয়ে তৎক্ষণাৎ হাঁটল শুভা। প্রথমে ধীর পায়ে, তারপর এক পর্যায়ে দৌড়ে নিজেদের ঘরে গেল। রাদীপ শুভার চলে যাওয়ার দিকে চোখ তুলে তাকালো। মেয়েটা চঞ্চল নাকি শান্তশিষ্ট বুঝলো না, তবে শুভার দৌড়ে পালিয়ে যাওয়া দেখে রাদীপ ধরে নিল মেয়েটা হয়তো চঞ্চল প্রকৃতির। মায়ের পছন্দের উপর রাদীপের বিশ্বাস আছে। সুফিয়া খানের মতো মানুষ কখনোই রাদীপের জন্য যাকে তাকে বাছাই করবেন না। এই মেয়েকে যদি রাদীপের জন্য ঠিক করে থাকেন, তাহলে নিশ্চয়ই এই মেয়ে রাদীপের জন্য উত্তম হবে। রাদীপ নিজের পছন্দে একবার ঠকেছে, এবার মায়ের পছন্দে দেখতে চায় সে জেতে কিনা। তবে মেয়েটির সঙ্গে তারও একান্ত কিছু কথা আছে, সময় পেলে কাল সেরে নিবে। আয়ন বারান্দায় বসে আছে। জুই এতক্ষণ হাতের কাজগুলো সেরে বিছানা গুছিয়ে ঝাড়ু দিল। আয়ন বারান্দায় বসেছে ঘন্টা তিনেকের বেশি হয়েছে। জুই হাতের কাজগুলো সেরে বারান্দার দরজায় দাঁড়িয়ে বলল, এত কি কাজ করছেন? আর কতক্ষণ লাগবে আপনার কাজ শেষ হতে? আয়ন ল্যাপটপে কিছু ইমেল চেক করছে, রোগীদের পাঠানো রিপোর্ট রিডিং করছে। হুট করে ছুটি নেওয়ায় আয়নের ইমার্জেন্সি কিছু রোগী সিনিয়র ডাক্তারের কাছে রিকমেন্ড করতে হচ্ছে। সেই প্রসেসিং এ তার একটু লেট হয়ে গেল। আয়ন ল্যাপটপ থেকে ঘাড় ঘুরিয়ে জুইয়ের দিকে তাকালো। জুইয়ের মধ্যে বিবাহিত মেয়েদের হাবভাব স্পষ্ট। আয়ন চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে বলল, আপনি আমার কাছে আসুন জুই। কেন? তীক্ষ্ণ স্বরে বলল জুই। আয়ন পাল্টা জবাব দিয়ে বলল, নিজের বউকে কাছে রাখতে আপনার কেনর উত্তর দিতে হবে জুই? আমি বিয়ে করেছি আপনার কেনর উত্তর দেওয়ার জন্য? জুই হেঁটে এসে আয়নের শরীর ঘেঁষে একই সোফায় বসলো। জুই বলল, পুরুষ মানুষ বিয়ে করে বউদের কেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জেনে বুঝে বিষ পান করবেন, আবার চাইবেন বিষ যেন ব্যথা না দেয়। এমন অযৌক্তিক চাওয়ার কোনো মূল্য আছে বলেন? আপনি তাহলে বিষ যদি ভাবেন তাহলে তাই। আয়ন দুষ্টু হেসে জুইয়ের বাহুর সঙ্গে বাহু ঘেঁষে আয়ন বলল, আমি তো আপনাকে মধু মনে করি জুই, খুব তৃপ্তি পাই আপনাকে পান করে। জুই কপাল কুঁচকালো। কথাটা কি আয়ন খোঁচা মারলো নাকি বাজে ইঙ্গিতে বলল? জুই কপাল কুঁচকে আয়নের দিকে ঘুরে বসে বলল, আপনার নানি বলেছেন আমি যেন আলাদা শুই শুক্রবার আমাদের বিয়ে পর্যন্ত। সেজন্য আপনার ঘরটা গুছিয়ে দিয়ে গেলাম। আমি আজ রাত থেকে নোহার সঙ্গে ঘুমাবো। আয়ন সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলল, তাহলে আমি কার সাথে ঘুমাবো? কেন একা ঘুমাবেন? বউ থাকতে একা কেন ঘুমাবো? আমার একা ঘুমানোর অভ্যেস নষ্ট হয়ে গেছে জুই। আপনি ছাড়া আমার রাতে একা ঘুম হবে না। জুই ঠাস করে উঠে দাঁড়াতে দাঁড়াতে কটাক্ষ গলায় বলল, ঘুম না হলে সারা রাত জেগে থাকবেন, তারপরে বড়দের কথা আমি অমান্য করব না। আয়ন খানিকটা রাগ আর বিরক্তিতে জুইয়ের বাহু চেপে নিজের কাছে টেনে বলল, আপনারা সবাই মিলে আমার সাথে বাড়াবাড়ি করছেন জুই। আমি কিন্তু পরে কাউকে মানব না। বউ ছাড়া রাতে ঘুম আসে না আমার, সেটা আপনিও জানেন। আপনার কোথাও যাওয়া চলবে না। আপনি এখন আমার সাথে রুমে চলুন। খানবাড়িতে বিয়ের আমেজে মজে আছে। ফেয়ারি লাইটের আলোয় ঝলমল করছে চারপাশ। খানবাড়ির দারোয়ান থেকে কেয়ারটেকার পর্যন্ত বাদ যায়নি কেউ। সুফিয়া খান সকলকে নতুন পোশাক কিনে দিয়েছেন ছেলের বিয়ের জন্য। হৃদ মায়া আজ ভোররাতে সিঙ্গাপুর থেকে ফিরেছে। মায়ের বিয়ের শপিং দেখার মতো ছিল। মনে হচ্ছিল হৃদ মায়ের জন্য সিঙ্গাপুরের গোটা শপিং মলই তুলে এনেছে বাংলাদেশে। মায়া এত শপিং করেও নারাজ। হৃদ মায়াকে নিয়ে হোটেল থেকে বের হয়নি কোথাও, আর না মায়াকে নিয়ে শপিং এ বেরিয়েছিল। খাওয়া দাওয়া শেষে হৃদ মায়াকে নিয়ে হোটেলের নিচের লবিতে যায়। সেখানে একজন ডিজাইনার ও তিনজন সেলস গার্ল দ্বারা সাজানো ছিল মায়ের জন্য গোটা আস্ত একটা শপিং শপ। মায়াকে বলা হয়েছিল নিজের পছন্দ মতো সেখান থেকে শপিং করতে। প্রথমে মায়া নারাজ ছিল, কিন্তু হৃদের রাগান্বিত চোখের দৃষ্টি দেখে মায়ার দ্বিমত করেনি। বিয়ের সব কেনাকাটা সেখান থেকেই করে। মায়া শুধু নিজের জন্য নয়, খানবাড়ির প্রতিটা সদস্যের জন্য শপিং করে এনেছে সিঙ্গাপুর থেকে। হৃদ মায়াকে নিয়ে সে রাতে ফ্লাইট করে বাংলাদেশে ফিরে ভোরে। হৃদ মায়া দুজনেই ঘরে। ওরা বাংলাদেশে ফিরেছিল ভোর 4টায়।
বাড়ির সবাই তখন ঘুমে। কাজের মেয়ে মালা বাড়ির দরজা খোলে। মায়া মালাকে নিষেধ করে বাড়ির কারো ঘুম ভাঙতে। ঘরে ফিরে মায়া হৃদকে গোসলে দেখে কপাল কুঁচকায়। এই লোকে তো গোসল করে কিভাবে? সকালে গোসল করে, রাতে গোসল করে, সময় পেলে বিকালেও করে। এই লোক তো এভাবে অসুস্থ হয়ে পড়বে। মায়ের সিঙ্গাপুর থেকে আসার পথে হৃদ গোসল করে রেডি হয়েছিল। এই লোকের জন্য মায়াকেও গোসল করে রেডি হতে হয়েছিল, নয়তো এই লোক পছন্দ করে না মায়া গোসল না করে থাকলে। কিন্তু তাই বলে এই লোকের মতো বারবার গোসল মায়ের দ্বারা সম্ভব নয়। দিনে একবেলা গোসল দিয়েছে মানে এটাই বেশ করেছে। এই লোকের মতো 3 বেলা গোসল করার রোগ মায়ার নেই। রাতে একবার মায়া গোসল করে বেরিয়েছিল, এখন আবার মায়াকে গোসল করার কথা এই লোক বললে মায়া সোজা রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবে। যাও, গোসল করে এসো। মায়া সবে নিজের কানের দুল খুলছিল ড্রেসিং টেবিলের সামনে। হৃদ গোসল করে ফিরে মায়ার পিছনে দাঁড়ালো। খালি গা, ফর্সা বলিষ্ঠ শরীরে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। ভেজা চুল কপালে লেপ্টে আছে। সাদা একটা তোয়ালে কোমরে বাঁধা, আরেকটা হাতে নিয়ে মাথার চুলে ঘষতে ঘষতে মায়াকে গোসল করার কথা হৃদ বলল। মায়া যেন হৃদের কথাটা শুনতে পায়নি। হৃদ ফের মায়ের নাম ধরে ডাকলো, হৃদ, গোসলে যাও। মায়া কানের দুল ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বলল, আমি এতবার গোসল করি না। আমি একবেলা গোসল করলে মনের শান্তি। আমার আপনার মতন কোনো রোগ নেই যে সারাদিন ওয়াশরুমে পড়ে থাকবো আর গোসল করব। আমি শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, বুঝছেন? হৃদের হাত থেমে যায় মায়ের কথায়। বেশ বিরক্ত চোখে মায়ের দিকে তাকালো সে। হৃদ কারো সাথে নিজের বেড শেয়ার করা তো দূরে থাক, নিজের রুমে পর্যন্ত কাউকে জায়গা দেয়নি। রাদীপ কতবার কত চেষ্টা করেছে হৃদের রুমে ঘুমাতে, কিন্তু হৃদ জায়গা দেয়নি। সেখানে হৃদ খানের বউ নাকি অপরিষ্কার হয়ে পড়বে। হৃদ নাক ছিটকে বলল, মেজাজ খারাপ করবে না, যাও গোসল করে এসো। হৃদ, পারবো না। হৃদের মুখের উপর মায়া ঠাস করে না করে দিল। হৃদকে কেউ সচরাচর মুখে মুখে না করতে পারে না, সবাই ভয় পায়। কিন্তু একমাত্র হৃদ খানের বউ যে কিনা হৃদকে ভয় পায় না, আবার মুখে মুখে না করে বসে। মায়ের না করার সাথে সাথে হৃদ হাতে তোয়ালেটা উড়িয়ে মায়ার মাথায় ফেলে চেপে ধরে। মায়া ছটফটিয়ে ওঠে আতঙ্কে। 2 হাতে নিজের মাথা তোয়ালে থেকে বের করতে চেয়ে হৃদকে বাধা দিয়ে চেঁচিয়ে বলল, এই কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। উফ, ব্যথা পাচ্ছি আমি। হৃদ হাতে মায়ের গলা পেঁচিয়ে চেপে ধরে বলল, আমার অবাধ্য বউ পছন্দ না হৃদ। মুখে মুখে তর্ক করলে দাঁত ফেলে ডাস্টবিনে ফেলে দেব। আহ, বললেই হলো দাঁত ফেলে ডাস্টবিনে ফেলে দিবেন? আপনার এসব সস্তা কথা আমি ভয় পাই না আপনাকে। ছাড়ুন বলছি, ছাড়ুন। মায়া ছটফটিয়ে নিজেকে ছাড়াতে চায়। হৃদ দক্ষ হাতে মায়াকে ড্রেসিং টেবিলের পাশের দেয়ালে চেপে মায়ের মাথা ঢেকে রাখা তোয়ালেটা উড়িয়ে ফেলে ড্রেসিং টেবিলের উপর থেকে ছোট একটা ছুরি তুলে মায়ের গলা বরাবর বসিয়ে হৃদ বলে, আমিও চাই আপনি আমাকে ভয় না পান। যারা আমাকে ভয় পায় তাদের মেরে মজা পাই না। আপনার মতো সাহসী মানুষদের মেরে মজা পাওয়া যায়, বুঝছেন? লড়াইটা তখন সমানে সমান হয়। হৃদ গলায় ছুরি ধরতে মায়া হকচকিয়ে ওঠে। এতক্ষণ তেড়ামি করলেও এখন ভয়ে সোজা হয়ে যায়। মায়া মনে করেছিল ও একটু তেড়া করলেও হৃদ কিছু বলবে না, অন্য সময়ের মতো এবারও ছাড় দেবে। কিন্তু হৃদ যে এখন তিলমিলিয়ে উঠবে মায়া বোঝেনি। মায়া ভয়ার্ত মুখে শুকনো ঢোক গিলে তাড়াহুড়ায় বলে, জাস্ট কিডিং, জাস্ট কিডিং। আমি তো মজা করছিলাম আপনার সাথে, আপনি তো সিরিয়াস হয়ে গেলেন, মজাও বোঝেন না। আপনার জাস্ট কিডিং এর চক্করে এক্ষুনি মারা পড়তেন ম্যাডাম। এমন মজা কেন করেন, যাতে জান হারাতে হয়? এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।